নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কর্কট রাশি, কর্কট লগ্ন বা ক্যান্সার সাইন আপনার যাই হোক, এই ভিডিওটি আপনাদের জন্য। এটা হতেও পারে যে 2026 সালের ভিডিও আপনি ইতিমধ্যেই কোথাও না কোথাও দেখে ফেলেছেন, ভাবছেন আবার দেখব। আমরা বলবো দেখেই নিন, কারণ আমাদের পর্ব যেহেতু একটু দেরিতে এলো, নিশ্চয়ই কিছু বিশেষ তো থাকবেই। কারণ ওই কথায় আছে না, সবুরে মেওয়া ফলে, অনেকটা সেই রকম। অন্তত নিরাশ হবেন না। আর আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক বন্ধু রয়েছেন, যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিওর অপেক্ষায় আছেন, সেই আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ ধৈর্য বজায় রাখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। আজ আমরা মূলত কী বিষয় নিয়ে আলোচনা করব সেটা একবার সংক্ষেপে বলে দিই, তাহলে এই প্রতিবেদনটি কেন বিশেষ আপনি জানতে পারবেন। শ্রোতা বন্ধুরা, 2026 সালটি নির্দিষ্ট বেশ কয়েকটি রাশির জন্য কিন্তু অত্যন্ত সৌভাগ্যের একটি বছর। কারণ এই বছর শনিদেব মীন রাশির ভেতরেই 3টি অত্যন্ত শক্তিশালী নক্ষত্রের মধ্য দিয়ে গোচর করবেন। নবগ্রহের 9টি গ্রহের মধ্যে শনিদেব এমন এক গ্রহ, যিনি ন্যায়, কর্ম, শৃঙ্খলা, ধৈর্য, প্রযুক্তি, চ্যালেঞ্জ এবং দীর্ঘায়ুর প্রতীক। খুব কম মানুষই কিন্তু শনিদেবের পূর্ণ আশীর্বাদ পান। 2026 সালে শনিদেব প্রথমে 20 জানুয়ারি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন, তারপর আগামী 17 মে রেবতী নক্ষত্রে গমন করবেন এবং তারপরে শেষে 9 অক্টোবর আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ফিরে আসবেন। অবশ্যই প্রতিবেদনটি কর্কট রাশির জন্যই, কিন্তু শনিদেব মীন রাশিতে অবস্থান করছেন, আর সেই কারণে বেশ কয়েকটি রাশির জীবনে কিন্তু দারুণ ইতিবাচক পরিবর্তন আনবে। এই সমস্ত সৌভাগ্যবান রাশির মধ্যে কর্কট রাশি হচ্ছে একটি। এই 3টি গোচর আপনার কাজ, কেরিয়ার, সুযোগ সুবিধা, স্বাস্থ্য, স্থিতিশীলতা এবং ব্যক্তিগত জীবনে নতুন গতি, নতুন আলো এবং নতুন সফলতার দরজা খুলে দিতে পারে। আপনার নবম ঘরে রয়েছে শনিদেব। শনিদেবের দৃষ্টি রয়েছে আপনার তৃতীয়, একাদশ এবং ষষ্ঠ ঘরে। এই 3টি ঘর আপনার 2026কে করে তুলবে এক্সপ্লোসিভ। তৃতীয় ঘরে দৃষ্টি থাকার ফলে প্রচেষ্টার পুরস্কার, যে কাজগুলো স্বপ্নে ছিল এগুলো বাস্তবে রূপ নিতে শুরু করবে। একাদশ ঘরে অর্থবৃদ্ধির যোগ। একাদশ ঘরে শনিদেবের দৃষ্টি, যা চান পরিশ্রমে কিন্তু তাই পাবেন, আর হাতে যা পাবেন তা বেশি দিন দীর্ঘস্থায়ী হবে। শনিদেবের দৃষ্টি যখন আপনার ষষ্ঠ ঘরে থাকে, তখন এটা কিন্তু বিজয়ের দৃষ্টি বলেই জানা যায়। যে কোনো ধরনের জটিলতা, শত্রু, চাকরি, ঋণ, যেখানে প্রতিযোগিতা আছে সেখানেই আপনার জয়। 2026 সাল কর্কট রাশির জন্য কিন্তু অনন্য বলা যায়। আপনি বদলাবেন না, আপনার পুরো পৃথিবী বদলে যাবে এমনটাও কিন্তু বলা যায়। পুরাতন কোনো ক্ষতি যাবে, নতুন উত্থান কিন্তু শুরু হবে। বন্ধ দরজা খুলবে, যেখানে আটকে ছিলেন ভেঙে বেরিয়ে আসবেন। এই বছর আপনাকে শক্তি, সমর্থন, গাইডেন্স, বিজয় এই সমস্তটাই থাকবে কিন্তু আপনার একটার পর একটা। প্রথমেই আজ আমরা আলোচনা করছি দেবগুরু বৃহস্পতি গত 11 নভেম্বর 2025 থেকে আগামী 11 মার্চ পর্যন্ত বক্রী রয়েছেন। খুবই শক্তিশালী একটি অবস্থান। যে কোনো গ্রহ বক্রী হলেই সেই গ্রহ পাওয়ারফুল হয়ে যায়। এবার সেই গ্রহ যদি পাপ গ্রহ হয় তাহলে সেই রকম ফলাফল দেবে, আর সেই গ্রহ যদি গঙ্গাজলের মতো পবিত্র হয়, অতি শুভ গ্রহ হয়, তাহলে সেক্ষেত্রে ফলাফলটাও সেই রকমই হবে। নির্ভর করবে বক্রী গ্রহটি আপনার কত নম্বর ঘরে বসে আছে এবং কত নম্বর ঘরের ফল দিচ্ছে। তবে দাঁড়ান, এই মুহূর্তেই সিদ্ধান্ত হয় না যে বিষয়টি ভালো না খারাপ। তার জন্য তো দেখতেই হবে সেই গ্রহের সঙ্গে আর কোন গ্রহের সংযোগ, অবস্থান এবং দৃষ্টি রয়েছে। 2. বক্রী বলতে সহজভাবে কি বোঝায়? এটার উত্তর এখনই দেওয়া যায়। বক্রী মানে হচ্ছে উল্টো দিকে বা পেছন দিকে যাওয়া। এটা কিন্তু একটা দৃষ্টিভ্রম, যা ঘটে যখন পৃথিবী অন্য যে কোনো গ্রহকে অতিক্রম করে, তখন সেই গ্রহটিকে কিছু সময়ের জন্য উল্টো দিকে চলতে দেখা যায়। আসলে গ্রহগুলো তাদের কক্ষপথে উল্টো দিকে ঘোরে না, বরং পৃথিবীর গতির পার্থক্যের কারণে এমনটা মনে হয়, যা শাস্ত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। কিভাবে ঘটে? যখন পৃথিবী কোনো গ্রহকে অতিক্রম করে, তখন পৃথিবীর দ্রুত গতির কারণে অন্য গ্রহটিকে স্থির বা পেছন দিকে যেতে দেখা যায়। উদাহরণ, সূর্য ও বৃহস্পতির মাঝখানে যখন পৃথিবী আসে এবং নিজের গতিতে চলতে থাকে, তখন বৃহস্পতিকে উল্টো দিকে চলতে দেখা যায়, এবং তখন সেই যে একটা অবস্থা, সেই অবস্থাকে বক্রী বা রেট্রোগ্রেড বলা হয়। শাস্ত্রে বক্রী গ্রহের প্রভাবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, যদিও এটি কোনো গ্রহের প্রকৃত গতি কিন্তু নয়। কিন্তু শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, তাহলে সত্যি সত্যি কিন্তু প্রভাব পড়ে। তাছাড়াও এই বক্রী নিয়ে কিন্তু আরও অনেক মতান্তর রয়েছে, সেই সব আমরা যাব না, কারণ বেশি মতান্তরে গেলে মাথা নষ্ট হওয়াটাই স্বাভাবিক। তাই অবশ্যই যেটি প্রচলিত সেই বিষয়টিকেই কিন্তু তুলে ধরছি।
অবশ্যই আপনি সহজভাবে বুঝতে পেরেছেন যে বকরি বলতে আসলে কি বোঝায়। 3, দ্বিতীয় ঘরে কেতু আছে, অর্থাৎ আপনার আর্থিক বিষয়টি এখান থেকেই দেখা হবে। 4, আপনার ষষ্ঠ ঘরে সূর্য, মঙ্গল, শুক্র এবং বুধ। তবে সারা বছর ধরে কিন্তু এই 4টি গ্রহ আপনার ষষ্ঠ ঘরেই থাকবে না, এগুলো স্বল্পমেয়াদী গোচরের মধ্যে পড়ে। তাই পুরো বছরের জন্য আপনি নিশ্চয়ই শুধুমাত্র ষষ্ঠ ঘরের ফলাফল জানতে চাইবেন না। 5, অষ্টম ঘরে রাহু, নবম ঘরে শনি এবং দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে। আগেই বলেছি দেবগুরু বৃহস্পতি বকরি হয়েছেন, তাই তিনি আপনার এক ঘর পেছনেরও ফল দেবেন এবং তার প্রভাব কিন্তু বেশ থাকবে। তারপর দেবগুরু বৃহস্পতি যখন মার্গী হয়ে যাবেন তখন কিন্তু আপনার জন্য দ্বৈত ভাগ্য মহাযোগ তৈরি হবে। আর এই যোগ কেন আপনার জন্য অনেক উপকারী তা আপনি এই প্রতিবেদনটি না শুনলে মিস করে যাবেন। অর্থাৎ কর্ম, খ্যাতি, প্রতিপত্তি, লেখাপড়া, উচ্চশিক্ষা, চাকরি, ব্যবসা, বিবাহ, প্রেম, বন্ধুত্ব, এছাড়াও আপনার যাবতীয় দিক তুলে ধরা হবে এই প্রতিবেদনে। তার প্রধান কারণ হচ্ছে অনেক কিছু এবার পরিবর্তিত হবে। অবশ্যই সব পরিবর্তন মানিয়ে নিতে একটু সময় লাগবে, কিন্তু মানিয়ে আপনি নিশ্চয়ই নেবেন। তাহলে চলুন আমরা এক এক করে জানাতে থাকি 2026 সাল আপনার কেমন যাবে। 2025 সালের থেকে ভালো না খারাপ না মাঝামাঝি বা একই রকম? কর্কট রাশির জন্য 2026 সালটি শুরু হচ্ছে একটি অদ্ভুত নীরব রূপান্তরের মধ্য দিয়ে। দেবগুরু বৃহস্পতি এই বছর আপনার দ্বাদশ ঘরের ফলাফল দেবেন এবং একটি শক্তিপথ খুলে দেবেন, যা কিন্তু সবার চোখে পড়বে না, কিন্তু আপনার জীবনে তার প্রভাব স্পষ্টভাবে দেখা যাবে। কারণ তার দৃষ্টি পড়বে আপনার চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম ঘরে, যেখানে জীবন বদলে যায়, পরিবেশ বদলে যায়, আর মানুষ নিজেকেও নতুন করে চিনে ফেলে। অনেকে দ্বাদশ ঘর শুনে ভয় পায়, খরচ বাড়বে, ভ্রমণ বাড়বে, বিচ্ছেদ আসবে, কিন্তু আপনার ক্ষেত্রে তার মানে কিন্তু একটাই, যা আপনাকে আটকে রেখেছিল তা ভেঙে পড়তে শুরু করবে। দেবগুরু বৃহস্পতির অবস্থান 2026 সালে আপনাকে দুটি বিরল উপহার দেবে। এক হচ্ছে গভীর অন্তর্জ্ঞান, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি হঠাৎ করেই বুঝে যাবেন এটাই সঠিক পথ কিনা, যেন ভেতর থেকে কেউ আপনাকে দিক নির্দেশ দিচ্ছে। 2 হচ্ছে অদৃশ্য সুরক্ষা, যে পরিস্থিতিতে অন্যরা ভুল করবে আপনি কিন্তু সেখানেই বাঁচবেন, যেখানে অন্যরা আটকাবে আপনার সামনে কিন্তু নতুন দরজা খুলবে। এমন সুযোগ, এমন উপলব্ধি সবার জীবনে কিন্তু আসে না। এটা কিন্তু সেই সময় যখন মহাবিশ্ব আপনাকে আলাদা করে বেছে নেয়। গত 11 নভেম্বর 2025 থেকে আগামী 11 মার্চ 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় থাকবেন, তাও আবার সরাসরি আপনার প্রথম ঘরেই। তিনি গত 11 নভেম্বর যখনই বক্রী হয়েছেন তখনই কিন্তু কর্কট রাশি ছেড়ে আবার কিন্তু পেছনের রাশি অর্থাৎ আপনার দ্বাদশ ঘরে চলে গেছেন, যা আপনি 2026 সালের 2রা জানুয়ারির যে চার্ট আপনার সামনে রয়েছে সেই চার্টেই কিন্তু সরাসরি দেখা যাচ্ছে যে বর্তমানে যে রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রমা একসাথে রয়েছেন সেটি আর কোনো রাশি নয়, সেটি হচ্ছে মিথুন রাশি, অর্থাৎ আপনার পেছনের ঘর। কর্কট রাশির আগে আসে মিথুন রাশি। আগামী 2026 সালের মার্চ মাসের 11 তারিখে তিনি কিন্তু আবার আপনার ফুল কর্কট রাশিতে এসে যাবেন। সেক্ষেত্রে কি হবে, তখন কিন্তু তিনি মার্গী হয়ে যাবেন, তখন কিন্তু তিনি আপনার প্রথম ঘরের ফলাফল দিতে শুরু করবেন। এবার এই যে দেবগুরু বৃহস্পতির আপনার প্রথম ঘরে অবস্থান, একই সঙ্গে দ্বাদশ ঘরে চলে যাওয়া অর্থাৎ বক্রী হয়ে যাওয়া, তো সেক্ষেত্রে ফলাফলটা কেমন দাঁড়ায় সেটা একবার বলে দিই। প্রথম ঘর হচ্ছে আপনার নিজস্বতা, আপনার শরীর, ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা, ব্যক্তিত্ব, সিদ্ধান্ত, ব্যবহারের ধরন, জ্ঞান, আপনার দক্ষতা, আপনার উপস্থিতি, এই সমস্ত কিছুর কিন্তু কারক। এবার দেবগুরু বৃহস্পতির অবস্থান জানান দিচ্ছে আপনি কিন্তু নিজের জন্য কাজ করবেন। হঠাৎই আপনি বুঝতে পারবেন যে আপনি কি করছেন, আপনি কেমন জীবন চান, কিভাবে নিজেকে আপনি আরও ভালো রাখবেন। তাছাড়াও আপনার যে ইমিউনিটি রয়েছে সেটা কিন্তু মজবুত হতে দেখা যায়, শরীরকে আরও সুরক্ষিত করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। একই সঙ্গে আপনার যে পার্সোনালিটি সেটা কিন্তু ডেভেলপড হতে দেখা যায়, সেখানে উন্নতি আসতে দেখা যায়। আপনার কথা, কাজ, উপস্থিতি সব কিছুতেই কিন্তু একটা উজ্জ্বলতা আসছে। মানুষ আপনাকে বলতেও পারে যে এত পরিবর্তন হলো কিভাবে। তারপরে যে পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে আপনার যে জীবনযাপন, সেখানে কিন্তু একটা নতুন ডিসিপ্লিন আসবে। যদি আপনার জীবনে কোনো রকম ডিসিপ্লিন ছিল না, আপনি একটা ধরা ছাড়া জীবনযাপন করতেন, তাহলে সেক্ষেত্রে আপনি এবার সেই দিক থেকে গুটিয়ে আসবেন। আপনি কি খাচ্ছেন, কি পান করছেন, কিভাবে আপনি আপনার রুটিন সাজাবেন, এগুলোতে কিন্তু সচেতনতা বাড়বে। তাছাড়াও স্কিল উন্নতি এবং জ্ঞান বৃদ্ধি হতে দেখা যায়। আপনার যে দক্ষতা, আপনি যে কোনো কাজ করেন সেই বিষয়ে আপনি সেই কাজকে কতটা শিখলেন
সেই বিষয়টা কিন্তু এখান থেকেই তৈরি হয়ে যাবে। যে কাজটা অনেক দিন ধরে আটকে ছিল, দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে যাওয়া অবস্থায় সেটিকে কিন্তু আরও শক্তি দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। একই সঙ্গে আপনার যে কর্ম পদ্ধতি আছে, কিভাবে আপনি কোনো কাজকে করেন, সেটাও কিন্তু পাল্টে যাবে। আপনার কাজ করার ধরন, ব্যবস্থাপনা, দায়িত্ব সব কিছুই কিন্তু আরও উন্নত হতে দেখা যায়। মানুষ অবাক হয়ে বলতে পারে এত উন্নতি হঠাৎ কিভাবে হলো। অবশ্যই আগেই বললাম যে সমস্ত পরিবর্তন মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। সেই সময় তো আপনি অবশ্যই দেবেন, সেই সময় দিয়ে অবশ্যই আপনি সেই বিষয়টিকে মানিয়ে নেবেন। এই যেমন ধরুন, মানুষের স্বভাব চরিত্র, তার প্রকৃতি, এই জায়গায় কিন্তু একটা সুন্দর পরিবর্তন আসতে দেখা যায়। কারণ বৃহস্পতি আপনার প্রথম ঘরেই বক্রী রয়েছেন। আপনি নিজের ভেতরে তাকাবেন, দেখবেন, বুঝবেন, আর সেখানে শুরু হবে আপনার স্ব-উন্নতি। যদি আপনি আগে কখনো নেশা করতেন, যে কোনো রকম নেশা আপনি করতেন, নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেন, আপনি কিন্তু সেটা তখন জানতে পারতেন না। কিন্তু এখন এই সময় আপনি নিজের ওপর কিন্তু কড়া নিয়ন্ত্রণ আনতে পারবেন। আপনি বুঝবেন যে না, আমাকে এই নেশা থামাতে হবে, নিজেকে থামাতে হবে এবং একটি ভালো পথে অগ্রসর হতে হবে, তবেই জীবনে উন্নতি সম্ভব হবে। এবারে দেবগুরু বৃহস্পতির যে বক্রী দৃষ্টি, সেটাও পড়বে আপনার পঞ্চম ঘরে। পঞ্চম ঘর মানে কি? আপনার শিক্ষা, আপনার যে একাডেমিক কাজ, ভর্তি, অ্যাডমিশন, প্রেম ভালোবাসা, সন্তান, আবেগ, এই সমস্ত দিক কিন্তু আপনার পঞ্চম ঘর সম্পর্কিত। যদি আপনি একজন ছাত্রছাত্রী হন এবং কোনো রকম অ্যাডমিশন, কোর্স বা পড়াশোনা শুরু করতে চাইছিলেন, কিন্তু ভাবছিলেন আজ করব, কাল করব, কিছুদিন পর করব, যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রী রয়েছেন 11ই মার্চ পর্যন্ত, নিশ্চিত করে বলছি লিখে রাখতে পারেন, স্টাডি সম্পর্কিত যে কোনো সমস্যা আপনার জীবনে আটকে ছিল, এই বক্রী সময় কিন্তু সেটা নিশ্চিতভাবেই সম্পন্ন হবে। এবারে যদি আপনি একজন বিবাহিত ব্যক্তি হন, তাহলে কিন্তু সন্তান পরিকল্পনার জন্য একটি দুর্দান্ত সময় এটা। পঞ্চম ঘর সন্তান লাভের ঘর। দেবগুরু বৃহস্পতির বক্রী দৃষ্টি এখানে অত্যন্ত শুভ। যদি পারিবারিক পরিকল্পনা করে থাকেন, এটা কিন্তু আপনার জন্য চমৎকার সময়। এবারে যদি আপনি প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু একটা বড় পরিবর্তন দেখা যায়। পঞ্চম ঘরে যেহেতু দৃষ্টি রয়েছে, পঞ্চম ঘর প্রেমের ঘর। আগেই বললাম দেবগুরু বৃহস্পতি ভাগ্যের গ্রহ, ভাগ্যের অধিপতি। বৃহস্পতি আপনার প্রথম ঘরে বসে পঞ্চম ঘরে উচ্চ স্তরের শুভ দৃষ্টি দিচ্ছেন। তার মানে হচ্ছে, যদি আগে আপনি বারবার মানসিকভাবে ভেঙে পড়তেন, বারবার কাঁদতেন, কেউ আপনার সাথে কথা বলা বন্ধ করে রেখেছিল, সম্পর্ক ভেঙে গিয়েছিল, তাহলে বক্রী বৃহস্পতি সেই সম্পর্কের কম্পন কিন্তু আবার জাগিয়ে তুলবেন। আলাপচারিতা, যোগাযোগ আবার ফিরবে। ভালো দিক, এখানে খুব ইতিবাচক পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে। এবার সপ্তম ঘরের ফলাফলও কিন্তু আপনি পাচ্ছেন। এই যেমন অংশীদারিত্ব শুরু করতে চাইলে খুব শুভ একটা সময়। ব্যবসায় নতুন অংশীদারিত্ব যোগ করতে পারেন। ইতিমধ্যেই যদি আপনার ব্যবসা থাকে, তাহলে আপনি নতুন কোনো ব্রাঞ্চ খুলতে পারেন। নতুন পরিকল্পনা, নতুন আইডিয়া, নতুন প্রসার, সব কিছুই কিন্তু খুব শুভ হতে দেখা যায়। বক্রী অবস্থানের সময় কিন্তু ব্যবসার দিকটাও কিন্তু খুব চাঙ্গা হতে দেখা যায়। আপনার ফলাফল কিন্তু খুবই শুভ। এবারে কিছু নবম ঘরের ফলাফলও বলি। আপনার নবম ঘরেও কিন্তু দেবগুরু বৃহস্পতির বক্রী দৃষ্টি পড়ছে। এটা অত্যন্ত শুভ। নবম ঘর মানেই হচ্ছে ভাগ্যের ঘর, ধর্ম, আধ্যাত্মিকতা, লম্বা ভ্রমণ, পুণ্য, গুরু জ্ঞান, বিদেশ বা দূরযাত্রা। দেবগুরু বৃহস্পতি আপনার নবম ঘরের অধিপতি এবং তিনি বর্তমানে বসে আছেন আপনার প্রথম ঘরে এবং বক্রী অবস্থায় রয়েছেন, নিজের ঘরকেই দেখছেন। এটা কিন্তু দুর্দান্ত শুভযোগ। এবার আপনার নবম ঘরে বসে আছেন কিন্তু শনিদেব। এবারে এই যে শনিদেবের ওপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, এটাই কিন্তু দুর্দান্ত শুভযোগ। এটা কিন্তু বলা যায়। নিশ্চিতভাবে বলছি, আগামী দিনে যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতির বক্রী অবস্থান রয়েছে, ততদিন পর্যন্ত ধর্মীয় ভ্রমণ, প্রকৃতিমুখী কোনো ভ্রমণ, এগুলি কিন্তু আপনার জীবনে আসতেই পারে। কারণ কর্কট রাশি হচ্ছে জলতত্ত্বের রাশি। তাই সেই দিক থেকে দেখতে গেলে নদী, সমুদ্র, লেক, যে কোনো রকম জলের ধার অথবা সবুজ প্রকৃতির মাঝখানে ভ্রমণ কিন্তু নিশ্চিত দেখা যায়। সেই ভ্রমণে আপনি নিজস্ব যে এনার্জি রয়েছে সেটা বাড়তে অনুভব করবেন। এমনকি পরিবারের সঙ্গে ভ্রমণের সম্ভাবনাও কিন্তু খুব বেশি। ভাগ্য কিন্তু সম্পূর্ণভাবে আপনার পাশেই থাকছে। নবম ঘরে দৃষ্টি মানে হচ্ছে ভাগ্য আপনার পথ খুলে দেবে। কোনো ব্যাপারে কিন্তু আর আটকে থাকবেন না। এবারে কি করবেন এই সময়? সবার আগে নিজেকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে কিন্তু কিছুই হবে না। নিজেকে বিশ্বাস করতেই হবে। অনেকেই আপনাকে অনেক কিছু বলবে যে এই রাশি ভালো নয়, কোনোদিন ভালো হয় না। এগুলি কিন্তু তাদের জন্মছকের ফের। এটা কিন্তু সেই ব্যক্তিদের জন্য প্রযোজ্য যাদের জন্মছকে কোনো সমস্যা হয়ে আছে। এটা কিন্তু সবার জন্য নয়, কারণ সবার জন্মছক কিন্তু একই রকম হয় না। সবার জন্মছকের গ্রহদের অবস্থান কিন্তু আলাদা আলাদা পর্যায়ে থাকে।
তাই যে কোনো ব্যক্তি আপনার সামনে বলে দিল যে কর্কট রাশির ভালো হয় না, অবশ্যই আপনি এই বিষয়টিকে মেনে নেবেন না। নিজেকে বিশ্বাস করুন এবং আগে অগ্রসর হন। আর এই প্রথম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান কিন্তু পুরো 12 বছর পর হচ্ছে। 2রা জুন 2026-এ দেবগুরু বৃহস্পতি আপনার প্রথম ঘরে ফাইনালি প্রবেশ করবেন এবং উচ্চস্থ হয়ে যাবেন। ভাগ্যযুক্ত আপনি, এই দ্বৈত সংযোগ কিন্তু তৈরি হবে। লগ্ন মানে হচ্ছে আপনি নিজে, এবং তার সাথে হচ্ছে নবম ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। তার মানে হচ্ছে আপনার জীবনের গতিপথ বদলে যাবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, মানসিক শক্তি প্রবল হবে, আপনার হাতে কর্তৃত্ব ফিরে আসবে। এবার যারা বিদেশ সংক্রান্ত কোনো রকম ফলাফল জানতে চাইছেন তাদের জন্য বলি, দ্বাদশ ঘর হচ্ছে বিদেশ ট্রাভেল, দূরসম্পর্ক, ফরেন সেটেলমেন্ট, এইসব বিষয়ে কথা বলে। তাই এই সময়ের মধ্যে বিদেশ সংযোগ তৈরি, বিদেশ থেকে আসা কোনো প্রোডাক্ট, ব্যবসা বা লাভ, পিআর, গ্রিন কার্ড, পার্মানেন্ট সেটেলমেন্ট, বিদেশ ভ্রমণের সুযোগ, দূর দেশ থেকে বড় লাভ, এই সমস্ত কিছুই কিন্তু সম্ভাব্য। তবে 2রা জুনের আগে কিন্তু খরচ বাড়তে দেখা যায়। মজা করা, ঘুরে বেড়ানো, নিজের ওপর বেশি ব্যয়, এগুলো কিন্তু হতে পারে। কিন্তু 2রা জুনের পর থেকে কিন্তু গোল্ডেন পিরিয়ড শুরু হয়ে যায় আপনার। যেদিন থেকে দেবগুরু বৃহস্পতি ফাইনালি আপনার প্রথম ঘরে ঢুকবেন, সেদিন থেকে কিন্তু লাইফের টার্নিং পয়েন্ট শুরু। নবম ঘরে সরাসরি দৃষ্টি, কর্মফল, ভাগ্য, সিদ্ধান্ত, এই সমস্ত কিছু কিন্তু আপনার সুবিধায় যাবে। আপনি যদি একজন গায়ক হন, নৃত্যশিল্পী হন, শিক্ষক হন, ব্যবসায়ী হন, আর্ট, মিডিয়া, কন্টেন্ট নিয়ে কাজ করেন, সার্ভিস, একাডেমিক, প্রশাসন, যাই করেন আপনি, 2রা জুন 2026-এর পর থেকে কিন্তু এইসব বিষয়ে কিন্তু বড় উন্নতি আসছে। তাছাড়াও যারা হাতের কাজ করছেন, কুটির শিল্পের সাথে যুক্ত, বাড়িতে বসে যে কোনো রকম ক্ষুদ্র শিল্পের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু বড় উন্নতি, ভালো অর্ডার, এগুলি কিন্তু আসতে দেখা যায়। যারা শিক্ষার্থী রয়েছেন, পঞ্চম ঘর শিক্ষা, আপনার পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল ষষ্ঠ ঘরে থাকবে, কিন্তু বড় পরিবর্তন শুরু হচ্ছে আগামী 16ই জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত, যখন মঙ্গল উচ্চস্থ হবে সপ্তম ঘরে। আপনার সপ্তম ঘরটি হচ্ছে মকর রাশিতে। এই সময় আপনার পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে, এনার্জি লেভেল বাড়বে, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাবেন, পরীক্ষার জন্য কিন্তু শুভ সময়। আগামী 24শে ফেব্রুয়ারি থেকে 3রা এপ্রিল কিন্তু একটা সতর্কতা থাকবে। এই সময় মঙ্গল এবং রাহু অষ্টম ঘরে অঙ্গারক দোষ তৈরি করবে। তার ফলে কিন্তু পেটের মধ্যে যে কোনো রকম সংক্রমণ, আঘাত, পড়ে যাওয়া, চোখে জ্বালা বা ইনফেকশন, দাঁতের সমস্যা, মানসিক অস্বস্তি, পড়াশোনায় মন বসবে না, প্রেমে ভুল বোঝাবুঝি, এই সমস্ত দিক কিন্তু আসতে পারে। এই সময়টা কিন্তু বিশেষভাবে আপনাকে সতর্কতার মধ্যে কাটাতে হবে। আপনি তো আগের থেকে জেনে গেলেন এইসব বিষয়, অবশ্যই আপনি আর ভুল করবেন না, অবশ্যই ভয় পাবেন না। ভয় না পেয়ে সেই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করবেন। তারপরে যখন মঙ্গল এবং রাহুর যে অঙ্গারক দোষ কেটে যাবে, তারপর থেকে কিন্তু আপনার অষ্টম ঘর থেকে মঙ্গল নবম ঘরে চলে যাবেন। 3রা এপ্রিল থেকে 10ই মে পর্যন্ত মঙ্গল নবম ঘরে থাকবে। এটা কিন্তু আপনার জন্য উচ্চশিক্ষার জন্য দারুণ শুভ, এবং তাছাড়াও যে কোনো রকম পরিবার পরিকল্পনার জন্য কিন্তু এই বিষয়টি শুভ। বিদেশ যাত্রা, এমএনসি কোম্পানি, হার্ডওয়্যার, সফটওয়্যার, টেকনিক্যাল, আইটি, কোডিং, এই সমস্ত কিছুর ওপরেই কিন্তু দারুণ ভালো প্রভাব পড়তে দেখা যায় এই সময়ে। মঙ্গল তো আপনার বন্ধুর ঘরে ঢুকে যাবে। আপনি যদি ডাক্তার বা সার্জন হন, তাহলে এটাও কিন্তু আপনার জন্য খুব ভালো সময়। এরপর 10ম ঘরে প্রবেশ করবেন, মেষ রাশিতে প্রবেশ করে রোচক যোগ তৈরি করবেন। 10ই মে থেকে 20 জুন পর্যন্ত এই যোগ থাকবে। এই সময়টা কিন্তু আপনার কেরিয়ারের জন্য দুর্দান্ত, আগুনের মতো শক্তিশালী সময়। বছরের মধ্যে একটি মাস এমন আসে যখন মঙ্গল আপনার 10ম ঘরে রোচক রাজযোগ তৈরি করেন কর্কট রাশির জন্য, তখন সেটা হচ্ছে সোনার সময়, গোল্ডেন পিরিয়ড। এই সময় আপনার কি হতে পারে? অসাধারণ একটি চাকরি পেতে পারেন, বিশাল প্রমোশন হতে পারে, ট্রান্সফার পেতে পারেন, নিজের লক্ষ্য একদম হাতের মুঠোয় পেয়ে যেতে পারেন। 10ই মে থেকে 20 জুন নিশ্চয়ই লিখে রাখুন। শুধু তাই নয়, 20 জুনের পর কিন্তু আরও 45 দিন যোগ করে রাখুন। মানে ধরে নিন আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু আপনার কেরিয়ারের জন্য দুর্দান্ত পরিবর্তন আসছে। এবারে বলি আপনার সরকারি চাকরি, রাজনীতি, উচ্চ পদ, সেলিব্রিটি কেরিয়ার, এগুলি কেমন থাকবে। 14 এপ্রিল থেকে 15ই মে এবং 15ই আগস্ট থেকে 16ই আগস্ট যদি আপনি পলিটিক্সে রয়েছেন, সরকারি চাকরিতে রয়েছেন, বড় পদে রয়েছেন, বা আপনি একজন সেলিব্রিটি, তাহলে এই সময়ের মধ্যে কিন্তু অসাধারণ সফলতা দেখা যায়। এবার একটু রাহু কেতুর কথায় আসি। রাহু অষ্টম ঘরে, কেতু দ্বিতীয় ঘরে। রাহুর অবস্থান থাকবে কিন্তু 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত। 2025 সালের এপ্রিল মাসের পরে আপনার শারীরিক কি কোনো সমস্যা হয়েছিল, কোনো রকম পেটের সমস্যা, অথবা সেই সব সমস্যা যদি নাও হয়ে থাকে,
আপনার মনের মধ্যে কি রহস্যজনক কোনো বিদ্যা শিক্ষার আগ্রহ বেড়েছে? গভীর চিন্তায় ডুবে যাওয়া, ওভার থিঙ্কিং, এগুলি কি আপনার জীবনে এসেছে? এই সমস্ত কিছুই কিন্তু অষ্টম ঘরে রাহুর স্বাভাবিক ফলাফল আপনি পেয়েছেন। এই বছরেও কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, অষ্টম ঘরে রাহু মানে চোট, আঘাত, দাহ, কাটাছেঁড়া এগুলোর প্রতি কিন্তু সতর্কতা রাখতে হবে। বিশেষ করে যখন রাহু মঙ্গল একসাথে থাকবে তখন কিন্তু অঙ্গারক দোষ তৈরি করে। আগামী 24শে ফেব্রুয়ারি থেকে 23রা এপ্রিল পর্যন্ত এই সময়টা আপনাকে সবচেয়ে বেশি সতর্ক হয়ে থাকতে হবে। এই সময় আগুনের কাজ, গ্যাস, রাঁধুনির কাজ, আতশবাজি এবং যে কোনো রকম ইলেকট্রিক সম্পর্কিত কাজেও কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। ধীর এবং সচেতনভাবে নিজেকে রক্ষা করতে হবে, কোনো রকম তাড়াহুড়ো করা চলবে না। কেতু দ্বিতীয় ঘরে থাকলে চতুর, বুদ্ধিমান, তীক্ষ্ণ কমিউনিকেশন দেবে, অবশ্যই দেবে। শিক্ষাদান, ট্রেনিং, স্পিচ সব কিছুই ভালো হবে 2026 সালে। আর বিশেষ কথা হচ্ছে 2রা জুনের পর দেবগুরু বৃহস্পতি যখনই আপনার প্রথম ঘরে ফাইনালি ঢুকবেন তখন কিন্তু একটা বড় বিবাহের যোগ তৈরি হবে, অসাধারণ রাজযোগ তৈরি হবে। সেখানে কিন্তু একটা ভালো সম্পর্কও তৈরি হতে দেখা যায়। 2রা জুনের পর থেকে কিন্তু আপনার বিবাহের জন্য সবচেয়ে শক্তিশালী সময় শুরু হবে। শুধু নিজের দিক থেকে একটু চেষ্টা করলেই হবে। কর্কট রাশি 2026 সালের উপায় কি? অবশ্যই 2026 সালটা একটু অন্যরকমভাবে ভাবুন। ভোরে ওঠার চেষ্টা করুন। যদি বেলা পর্যন্ত ঘুমান অবশ্যই সেই অভ্যাসটা ত্যাগ করুন, কারণ 2026 সালটা হচ্ছে সূর্যের বছর। অবশ্যই আপনাকে সূর্যদেবের সঙ্গে সঙ্গে উঠতে হবে এবং সূর্য প্রণামটা অবশ্যই আপনাকে সেরে নিতে হবে। অবশ্যই আপনি যদি সকাল সকাল ওম নমঃ শিবায় জপ করতে পারেন সেটাও আপনার জন্য ভালো। হনুমান চালিসা প্রতিদিন পাঠ করতে পারেন, বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন, পাখিদের খাওয়াতে পারেন, জল দিতে পারেন এবং সন্ধ্যাকালে ওম সোম সৌমায় নম যদি জপ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার 2026 সালটা কিন্তু অতিরিক্ত ভালো বলাই যায়, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আপনি যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায়, আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।